আসসালামু আলাইকুম। মামুন হাসান স্কুল সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে দেখো তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথমে আমরা বাষ্পীভবন প্রক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করে নেব, তারপরে থার্মোমিটার সম্পর্কে আলোচনা করব। প্রথমে বাষ্পীভবন প্রক্রিয়া সম্পর্কে আগে আলোচনা শেষ করে নিই, তারপরে আমরা যাব থার্মোমিটারের কিছু আলোচনা করব থার্মোমিটার সম্পর্কে। দেখো, বাষ্পীভবন প্রক্রিয়া কাকে বলা হয় আমরা আগের দিন ক্লাসে শিখেছি বা জেনেছি যে প্রক্রিয়ায় কোনো পদার্থ তার তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় সেই পদ্ধতিকে বা সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় কোনো পদার্থ তার তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় সেই পদ্ধতিকে বলা হয় বাষ্পীভবন প্রক্রিয়া। এই বাষ্পীভবন ঘটনাটা দুটি উপায়ে সম্পন্ন হয়। এক নম্বর হচ্ছে বাষ্পায়ন ও স্ফুটন, দুই নম্বর হচ্ছে স্ফুটন। অর্থাৎ বাষ্পীভবন প্রক্রিয়া সম্পন্ন হয় দুটি উপায়ে, বাষ্পায়ন ও ফুটন। তার মানে আমরা বলতে পারি যে বাষ্পীভবন প্রক্রিয়াটি দুই প্রকার। এক নম্বর হচ্ছে বাষ্পায়ন, দুই নম্বর স্ফুটন। এবার দেখো, বাষ্পায়ন এবং ফুটন কাকে বলা হয় এ সম্পর্কে আলোচনা করব। বাষ্পায়ন কাকে বলা হয়? বাষ্পীভবনের যে প্রক্রিয়ায় তরল যে কোনো তাপমাত্রায় তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে শুরু করে, যে প্রক্রিয়ায় তরল যে কোনো তাপমাত্রায় তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে শুরু করে সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পায়ন প্রক্রিয়া। আর স্ফুটন কাকে বলা হয় না, বাষ্পীভবনের যে প্রক্রিয়ায় তরল একটি নির্দিষ্ট তাপমাত্রায় তার সমগ্র তল থেকে খুব দ্রুত গতিতে বাষ্পে পরিণত হতে হয় সেই প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন প্রক্রিয়া। বাষ্পীভবনের যে প্রক্রিয়ায় তরল একটি নির্দিষ্ট তাপমাত্রায় তার সমগ্র তল থেকে দ্রুত গতিতে বাষ্পে পরিণত হতে শুরু করে বা দ্রুত গতিতে বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন প্রক্রিয়া। তাহলে বাষ্পায়ন এবং ফুটন সম্পর্কে আমরা যেটা জানলাম যে বাষ্পায়ন সম্পন্ন হয় যে কোনো তাপমাত্রায়, কিন্তু স্ফুটন সম্পন্ন হয় একটি নির্দিষ্ট তাপমাত্রায়। যেমন জলের ক্ষেত্রে আমরা দেখেছি বা জানি, জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছালে ফুটতে শুরু করে এবং দ্রুতগতিতে বাষ্প নির্গত হয়। তাহলে বাষ্পায়ন সম্পন্ন হয় যে কোনো তাপমাত্রায়, কিন্তু স্ফুটন সম্পন্ন হয় একটি নির্দিষ্ট তাপমাত্রায়। বাষ্পায়ন ঘটনাটা ঘটে তরলের উপরিতল থেকে, কিন্তু স্ফুটন প্রক্রিয়াটি ঘটে তরলের সমগ্র তল থেকে। বাষ্পায়নের সময় কোনো শব্দ উৎপন্ন হয় না, অর্থাৎ বাষ্পায়ন প্রক্রিয়াটি নিঃশব্দ হয়, আর স্ফুটন প্রক্রিয়াটি সশব্দ হয়। অর্থাৎ স্ফুটন যখন হয়, কোনো তরল পদার্থ যখন ফুটতে শুরু করে সেখানে একটা সামান্য শব্দ উৎপন্ন হয়, মৃদু শব্দ উৎপন্ন হয়। তাহলে ফুটন প্রক্রিয়াটি সম্পন্ন হয় শব্দ সহকারে। এখন আমরা যদি এই বাষ্পায়ন এবং ফুটন সম্পর্কে বাষ্পায়ন এবং ফুটনের পার্থক্য আলোচনা করি, তাহলে আমরা এই পয়েন্টগুলোই দেব। বাষ্পায়ন এবং ফুটনের মধ্যে পার্থক্য। বাষ্পায়নের দিকে আমরা 1 নম্বর পয়েন্টে দেব যে বাষ্পায়ন যে কোনো তাপমাত্রায় হয়। যে কোনো তাপমাত্রায় হয়। স্ফুটনের দিকে আমরা 1 নম্বর পয়েন্টে দেব যে স্ফুটন একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়। বাষ্পায়নের দিকে 2 নম্বর পয়েন্টে দেওয়া যাবে যে বাষ্পায়ন
তরলের উপরিতল থেকে হয়, স্ফুটনের দিকে 2 নম্বর পয়েন্টে দেওয়া যাবে স্ফুটন প্রক্রিয়াটি স্ফুটন তরলের সমগ্র তল থেকে হয়। 3 নম্বর পয়েন্টে বাষ্পায়নের দিকে লেখা যাবে যে বাষ্পায়ন নিঃশব্দে হয়, অর্থাৎ কোনো শব্দ উৎপন্ন হয় না, নিঃশব্দে হয়। 3 নম্বর পয়েন্টে স্ফুটনের দিকে লেখা যাবে স্ফুটন শব্দ সহকারে হয় বা স্ফুটন প্রক্রিয়াটি সশব্দে হয়। 4 নম্বর পয়েন্টে বাষ্পায়ন থেকে লেখা যাবে বাষ্পায়ন ধীরে ধীরে সম্পন্ন হয়, ধীরে ধীরে হয়। আর 4 নম্বর পয়েন্টে স্ফুটনের দিকে লেখা যাবে স্ফুটন দ্রুত গতিতে হয়। আর একটা পয়েন্ট লেখা যাবে বাষ্পায়ন এবং স্ফুটনের পার্থক্যের মধ্যে। বাষ্পায়ন যখন হয়, অর্থাৎ আমরা যদি হাতে স্পিরিট বা ইথার নিই, স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ, অর্থাৎ এরা ঊর্ধ্বপাতিত হয়। উদ্বায়ী পদার্থ বাষ্পায়ন, স্পিরিট বা ইথার ঊর্ধ্বপাতিত হওয়ার সময় বা উদ্বায়ী পদার্থ তাই এরা এদেরকে হাতে নিলে এরা হাত থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়, এবং এই বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় ঋণ তাপ হাত থেকে সংগ্রহ করে। এর জন্য আমাদের হাতে তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ হাত থেকে তাপ নির্গত হয়, এবং যেখান থেকে তাপ নির্গত হবে সেখানে ঠান্ডা অনুভব হবে। অর্থাৎ বাষ্পায়ন প্রক্রিয়ায় কি হয় না, শীতলতা সৃষ্টি হয়। বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি হয়, শৈত্য বা শীতলতার সৃষ্টি হয়। কিন্তু স্ফুটন যেখানে হয় সেখানে দেখবে আমরা উষ্ণতা অনুভব করি, অর্থাৎ সেখানে আমরা গরম অনুভব করি। তাহলে বাষ্পায়নে শীতলতা সৃষ্টি হয়, শীতলতার সৃষ্টি হয়। আর স্ফুটনে উষ্ণ সৃষ্টি হয়, স্ফুটনে উষ্ণ অনুভব হয়। বাষ্পায়নে শীতলতা সৃষ্টি হয়, স্ফুটনে উষ্ণ অনুভব হয়। অর্থাৎ জল যখন ফুটে তখন আমরা যদি সেই হাঁড়ির উপরে হাত রাখতে চেষ্টা করি, দেখবে আমরা গরম অনুভব করব। তাহলে এই হলো আমাদের বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য। এবার দেখো এর পরবর্তী টপিক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে থার্মোমিটার সম্পর্কে। থার্মোমিটার কাকে বলা হয়? থার্মোমিটারে বিভিন্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক এবং প্রাথমিক অন্তর। থার্মোমিটার কাকে বলা হয় আমরা জানি যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর বা ব্যক্তির বা কোনো কিছুর তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলা হয় থার্মোমিটার। অর্থাৎ থার্মোমিটার হলো এক প্রকার যন্ত্র যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়। থার্মোমিটার কাকে বলা হয়? থার্মোমিটার হলো এক প্রকার যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে আমরা যদি বলি যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলা হয় থার্মোমিটার, ভুল হবে না।
যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় বললে হবে, বস্তু ব্যক্তি বলা দরকার নেই। যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলা হয় থার্মোমিটার। এই থার্মোমিটারে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম থার্মোমিটার তৈরি করেছেন। যেমন বিজ্ঞানী সেলসিয়াস বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এক প্রকার থার্মোমিটার আবিষ্কার করেন, তার নাম দেওয়া হয় সেলসিয়াস থার্মোমিটার। বিজ্ঞানী ফারেনহাইট এক ধরনের থার্মোমিটার স্কেল তৈরি করেন এবং সেই থার্মোমিটারকে বলা হয় ফারেনহাইট থার্মোমিটার বা ফারেনহাইট স্কেল। এখন থার্মোমিটারের আমরা দেখেছি যে জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয়, জ্বর পরিমাপ করার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় ঠিক এরকম ধরনের দেখতে, এখানে অনেকগুলো দাগ দাগ কাটা থাকে, তাই তো? এবার সবচেয়ে নিচের দিকে একটা কম তাপমাত্রা থাকে এবং উপরের দিকে বেশি তাপমাত্রা লেখা থাকে। এই যে দুটি তাপমাত্রা আমরা দেখতে পাই, নিচের দিকে কম তাপমাত্রা এবং উপরের দিকে বেশি তাপমাত্রা, এই দুটি মানকে বলা হয় স্থিরাঙ্ক। থার্মোমিটারের স্থিরাঙ্ক। থার্মোমিটারের স্থিরাঙ্ক কাকে বলা হয়? না, থার্মোমিটারের স্কেল নির্ধারণ করার সময় দুটি সুবিধাজনক এবং নির্দিষ্ট এবং সুবিধাজনক মানকে প্রমাণ মান ধরা হয়। এই দুটি তাপমাত্রাকে বলা হয় থার্মোমিটারের স্থিরাঙ্ক। থার্মোমিটারের তাপমাত্রা স্কেল নির্ধারণ করার জন্য দুটি নির্দিষ্ট এবং সুবিধাজনক মানকে প্রমাণ মান ধরা হয়। এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হয় থার্মোমিটারের স্থিরাঙ্ক। থার্মোমিটারের স্থিরাঙ্ক দুই প্রকার। এক নম্বর হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর দুই নম্বর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ককে বলা হয় না প্রমাণ বায়ুচাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় অথবা বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলা হয় থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় বা যে তাপমাত্রায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় অথবা বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয়, তাকে বলা হয় থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলা হয়? না প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় বা বিশুদ্ধ জল ফুটতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হয় থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় বা বিশুদ্ধ জল ফুটতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হয় থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ককে বলা হয়, লিখে দিই আগে সংজ্ঞাটা। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় অথবা বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলা হয়
থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। এই হলো তোমাদের নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞা। এবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলা হয়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। বুঝে গেল? এটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্কের সংজ্ঞা, আগেটা ছিল নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞা। এবার এই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের যে মধ্যে যে ব্যবধান, এই ব্যবধানকে বলা হয় প্রাথমিক অন্তর। ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানকে বলা হয় প্রাথমিক অন্তর। এবার একটু আগে যে কথাটা আমি বললাম যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম তাপমাত্রা স্কেল আবিষ্কার করেছেন। যেমন বিজ্ঞানী সেলসিয়াস এক ধরনের স্কেল আবিষ্কার করেছেন, তাকে বলা হয় সেলসিয়াস স্কেল, এবং বিজ্ঞানী ফারেনহাইট আরেক ধরনের স্কেল আবিষ্কার করেছেন তাপমাত্রা স্কেল, সেটাকে বলা হয় ফারেনহাইট স্কেল বা ফারেনহাইট থার্মোমিটার। এরকম আরো একজন বিজ্ঞানী আছেন, বিজ্ঞানী রয়মার, আর এক ধরনের তাপমাত্রা স্কেল আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে রয়মার স্কেল বা রয়মার থার্মোমিটার। এখন আমি সেলসিয়াস থার্মোমিটার এবং ফারেনহাইট থার্মোমিটার সম্পর্কে আলোচনা করব। সেলসিয়াস থার্মোমিটারে বিজ্ঞানী সেলসিয়াস যেটা করেছেন যে উনি ওনার তাপমাত্রা স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 0 ডিগ্রি সেলসিয়াস, নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস বিজ্ঞানী সেলসিয়াস তাপমাত্রা স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ককে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ডিগ্রি সেলসিয়াস ধরেছেন। অর্থাৎ এই তাপমাত্রা স্কেলে বা এই ধরনের থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানী ফারেনহাইট যে তাপমাত্রা স্কেল তৈরি করেছিলেন, সেই স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ধরা হয়েছিল 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরা হয়েছিল 212 ডিগ্রি ফারেনহাইট। এখন আমরা যদি এই দু ধরনের তাপমাত্রা স্কেল এর ছবি আঁকি, তাহলে এটা ধরো সেলসিয়াস স্কেল, সি স্কেল, পাশে একটা আঁকছি, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল বা এফ স্কেল। বিজ্ঞানী সেলসিয়াস তেনার তাপমাত্রা স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা রেখেছিলেন 0 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 করে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানী ফারেনহাইট তেনার তাপমাত্রা স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা ধরেছিলেন বা নিম্ন স্থিরাঙ্ক ধরেছিলেন 32 ডিগ্রি ফারেনহাইট। এভাবে 33 34 35 36 37 38 করে 212 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা
আকারে ছিল 212 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো তাহলে আমরা সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে 0 থেকে 100 এর মধ্যে যে ডিফারেন্স বা 100 থেকে 0 এর মধ্যে যে ডিফারেন্স বা 100 যারা ঘর আছে, এখানে দেখো 100 থেকে 0 বাদ দিলে 100 এর ঘর কাটা থাকবে। এই 100 হচ্ছে 100 মাইনাস 0 100, এই 100 হচ্ছে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর তাহলে হলো 100। ফারেনহাইট স্কেলে 212 থেকে 32 বাদ দিলে থাকছে 180। এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর। তাহলে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর হলো 100 ডিগ্রি 100 এবং ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর হলো 180। এবার দেখো আমি এখন ছবিটা মুছছি না। কোনো বস্তুর তাপমাত্রা যখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তখন কিন্তু ফারেনহাইট স্কেলে সেটা 1 ডিগ্রি ফারেনহাইট বাড়বে না। তার কারণ এখানে দেখো মাঝে 180টা ঘর আছে, এখানে 100 ঘর আছে। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা যদি 100 ঘর বৃদ্ধি পায় বা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে ফারেনহাইট স্কেলে সেই বৃদ্ধির পরিমাণ হবে 180 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 100 ঘর বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে বৃদ্ধি হবে 180 ঘর। তাহলে কিরকম সম্পর্ক হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে খেয়াল করো একটু, যে সেলসিয়াস স্কেলে 100 ঘর সমান ফারেনহাইট স্কেলে 180 ঘর। সেলসিয়াস স্কেলে 100 ঘর সমান, এটা হচ্ছে সি স্কেলে, এটা হচ্ছে এফ স্কেলে। তাহলে সেলসিয়াস স্কেলে যদি 1 ঘর বাড়ে তাহলে সেটা ফারেনহাইট স্কেলে বাড়বে 180 বাই 100 ঘর সমান কাটাটি করে আসবে 9/5 ঘর। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা যদি সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে ফারেনহাইট স্কেলে বাড়বে 9/5 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ প্রায় 2 ডিগ্রির কাছাকাছি, প্রায় 2 ডিগ্রির কাছাকাছি। এই হলো কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক। কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে এটা হলো সম্পর্ক যে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে ফারেনহাইট স্কেলে সেটা 9/5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বাড়বে। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা যদি 0 থেকে 1 হয়, 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ফারেনহাইট স্কেলে সেটা হবে 32 প্লাস 9/5 ডিগ্রি, 32 প্লাস 9/5 ডিগ্রি। বোঝা যাচ্ছে এটা? অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেটা ফারেনহাইট স্কেলে সেই তাপমাত্রা পাঠটা দেখাবে 32 প্লাস 9/5 মানে প্রায় 34 এর কাছাকাছি বা 33.8। তো কোনো বস্তুর তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে? তাহলে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস সমান আসছে 32 প্লাস 9/5 সমান 33.8 ডিগ্রি ফারেনহাইট। 2 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে? তাহলে 32 প্লাস 2 গুণিত 9/5 সমান 32 প্লাস 18/5 সমান 32 প্লাস 5 3 15.6 সমান 35.6 ডিগ্রি, 6 ডিগ্রি ফারেনহাইট।
অর্থাৎ 9/5 এর মানটা কত হচ্ছে, দশমিকে যদি যায় 5 4 5 2 1 5 দশমিক দিয়ে হবে 5 8 40, 1.8 ডিগ্রি করে বাড়বে। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে 1.8 করে যোগ হবে, তাহলে 32 1 ডিগ্রি সেলসিয়াস মানে ছিল 33.8, সেখান থেকে যখন 2 ডিগ্রি হচ্ছে এখানে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে, তাহলে এখানে আরো 1.8 যোগ হবে। 1.8 যোগ হলে এটা হবে 35.6 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো কোনো বস্তু তাপমাত্রা যদি সেলসিয়াস স্কেলে যাওয়া হবে, ফারেনহাইট স্কেলে কত হবে সেটা আমরা অন্য আরেকটা উপায়ে নির্ণয় করতে পারি। এই উপায় ছাড়াও আমরা অন্য আরেকটা উপায়ে নির্ণয় করতে পারি। আচ্ছা, এই উপায়ে আমি যদি বলি যে একটি বস্তুর তাপমাত্রা যদি 60 ডিগ্রি সেলসিয়াস হয়, 60 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমরা এই নির্ণয় করতে পারি 32 প্লাস 60 ইন্টু 9/5। কিন্তু এই উপায়ে একটু সমস্যাটা বেড়ে যাচ্ছে বা এটা একটু ঝামেলাযুক্ত, তাই এটা থেকে আমরা অন্য একটা সম্পর্ক তৈরি করেছি, যেটা হচ্ছে C/5 সমান F মাইনাস 32/9। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং থার্মোমিটার স্কেলের মধ্যে সম্পর্ক। অর্থাৎ সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা যা হবে, ফারেনহাইট স্কেলে কত হবে সেটা আমরা এই সম্পর্ক থেকে নির্ণয় করতে পারবো। আর আগেটা যে ছিল 9/5 সেটা তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে ফারেনহাইট স্কেলে সেটা বাড়বে 9/5 ডিগ্রি। ঠিক একইভাবে ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি তাপমাত্রা 1 ডিগ্রি F তাপমাত্রা বৃদ্ধি সমান 1 ডিগ্রি F তাপমাত্রা বৃদ্ধি সমান সেলসিয়াস স্কেলে সেটা বাড়বে 5/9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা যদি 34 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে আমরা সেলসিয়াস স্কেলে সেটা লিখতে পারবো 0 প্লাস, তাহলে এখানে দেখো 32 থেকে হয়েছে 34, নিম্ন ছিল 32, সর্বনিম্ন ছিল 32, সেখান থেকে হয়েছে 34, মানে 2 ডিগ্রি সেলসিয়াস 2 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে। তাহলে এখানেও 0 প্লাস 2 ইন্টু 5/9 হবে সমান 10/9 সমান 1.1। অর্থাৎ কোনো বস্তু তাপমাত্রা যদি 34 ডিগ্রি ফারেনহাইট হয়, সেটা সেলসিয়াস স্কেলে মাপলে 1.1 ডিগ্রি সেলসিয়াস দেখাবে প্রায়। তো এটা আমরা এই 34 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াস স্কেলে ডাইরেক্ট নিয়ে যেতে পারবো এই সম্পর্ক থেকে, বা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে নিয়ে যেতে পারবো আমরা এই সম্পর্ক থেকে। এটা হলো সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে তাপমাত্রার নির্ণয়ের সম্পর্ক। আচ্ছা, আমরা আজকে তাহলে কি কি শিখলাম না, বাষ্পায়ন সেটা একবার সামারি করে নিই যে বাষ্পায়ন প্রক্রিয়া কাকে বলে একবার শিখেছি, বাষ্পীভবন প্রক্রিয়া কাকে বলা হয় প্রথমে। তারপরে শিখলাম বাষ্পীভবন প্রক্রিয়া কয় প্রকার ও কি কি তাদের সংজ্ঞা, বাষ্পীভবন প্রক্রিয়া কয় প্রকার ও কি কি তাদের সংজ্ঞা, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য, থার্মোমিটারের সম্পর্কে জানলাম যে এখানে থার্মোমিটারের দু ধরনের স্থিরাঙ্ক আছে, নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এবং তাদের মধ্যে একটা যে ব্যবধান রয়েছে তাকে বলা হয় প্রাথমিক অন্তর। এবং সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর, নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক সম্পর্কে আমরা জানলাম। তাহলে তাপ চ্যাপ্টার থেকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো পড়বো তার একটা লিস্ট আমি করে দিই। একটা দেখো, প্রথমে শিখেছি তাপ কাকে বলা হয়, তাপের প্রকারভেদ, 2 নম্বর প্রকারভেদ ও তাদের সংজ্ঞা, প্রকারভেদ ও তাদের
সংজ্ঞা। 2 নম্বর হচ্ছে তাপমাত্রা কাকে বলা হয়। 3 নম্বর তাপ ও তাপমাত্রার পার্থক্য। 4 নম্বর লীন তাপ ও বোধগম্য তাপের মধ্যে পার্থক্য। এই প্রশ্নে একটা কথা বলে দিই, দেখো লীন তাপ ও বোধগম্য তাপের পার্থক্য আগের দিন যেটা লিখেছিলাম, এখানে আর একটা পয়েন্ট যোগ করা যেতে পারে যে লীন তাপ থার্মোমিটারে ধরা যায় না, অর্থাৎ লীন তাপটা থার্মোমিটারের সাহায্যে নির্ণয় করা যায় না, কিন্তু বোধগম্য তাপ থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা যায়। যেহেতু লীন তাপ বস্তুর মধ্যে লুকিয়ে থাকে, তাই এই তাপটাকে আমরা থার্মোমিটারের সাহায্যে বুঝতে পারি না, কিন্তু বোধগম্য তাপে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়, তাই থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আমরা এই তাপমাত্রা বৃদ্ধিটা বুঝতে পারি। তাহলে বোধগম্য তাপের অস্তিত্ব আমরা থার্মোমিটার স্কেলে ধরতে পারি, কিন্তু লীন তাপের অস্তিত্ব থার্মোমিটার যন্ত্রের সাহায্যে ধরা যায় না। এই পয়েন্টটা তোমরা ওখানে নোট করে নেবে, ঠিক আছে। পার্থক্য। 5 নম্বর অবস্থান্তর কাকে বলা হয়। অবস্থান্তর কাকে বলে। বিভিন্ন প্রকার অবস্থান্তর ও তাদের সংজ্ঞা। 6 নম্বর বাষ্পীভবন এর প্রকারভেদ। বাষ্পায়ন ও স্ফুটনের সংজ্ঞা ও পার্থক্য। 7 নম্বর হচ্ছে থার্মোমিটারের স্থিরাঙ্ক। 7 নম্বর কোশ্চেন, থার্মোমিটারের স্থিরাঙ্ক কাকে বলা হয়।